সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে ৮ই জুন সোমবার ২০২৬ সাল, বাংলা ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩, আরবি ২২শে জিলহজ ১৪৪৭। আজকে সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৮ মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, এবার আমরা চলে যাব মূল আলোচনায়। বরাবরের মতো আজকেও আমাদের দুইজন অতিথি সুরু ভূঁইয়া এবং সরুব আলী। প্রথমে আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখতে পেলাম যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ক্ষমতা এলে মন্ত্রীর ছেলে হয়ে যায় বড় মন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজন হয়ে যায় বড় আমলা, এবং এরা লুটপাট করে এবং যখন বিপদ দেখে তখন এরা কেটে পড়ে। ছাত্রদলের ইতিহাসে অথবা বিএনপির অথবা রাজনীতির ইতিহাসে কোনো ছাত্রদল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এ ধরনের বক্তব্য আমরা কোনোদিন শুনি, এই প্রথম জনাব রাকিবুল ইসলামের মুখে এরকম একটি কথা শুনলাম। এবং আমরা আরও একটা জিনিস দেখলাম যে হাসান মাহমুদ, যে একজন তুখুর ছাত্রনেতা ছিল, পরবর্তীতে যুবদলের নেতা এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সদস্য, উনিও একটি পোস্টের মাধ্যমে বলেছেন যে যুবরাজদের নির্বাচন কেমন হলো, অর্থাৎ উনি গতকালকে যে বিসিবির নির্বাচন হয়ে গেল ওইটাকে ইন্ডিকেট করেছে। আমরা দেখেছি যে বিসিবির নির্বাচনে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে বিভিন্ন মন্ত্রীর ছেলে। জনাব রাকিবুল ইসলামও সম্ভবত এই বিষয়টি ইঙ্গিত করেছে। যখন বিপদ দেখে তখন তারা কেটে পড়ে, কিন্তু আন্দোলন সংগ্রামে থাকে এই ছাত্রদল যুবদলরাই। তুমি কি আমাকে বলবে যে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি দল তার ছাত্র সংসদের সংগঠনের সভাপতি এ ধরনের বক্তব্য কোনোদিন দিয়েছে কিনা, বা এই বক্তব্যটা কতটা প্রাসঙ্গিক এই মুহূর্তে? এই ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম সমালোচনা সাধারণত ক্ষমতাশীল দলের অভ্যন্তরীণ দুর্বলতা বা দুর্নীতির ইঙ্গিত দেয়। তবে ইতিহাসে বেশ কিছু উদাহরণ আছে, যেমন ১৯৭০ এর দশকে আওয়ামী লীগ বা পরে বিএনপির কিছু নেতা এ ধরনের অভিযোগ তুলেছিলেন। এই মুহূর্তে এটা খুব প্রাসঙ্গিক, কারণ জনমানসে রাজনৈতিক বিশ্বাসের সংকট অনেকটাই বড় হয়ে উঠেছে, আর এ ধরনের বক্তব্য মানুষের মনে সেই আস্থা এবং দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ৭০-এর ঘটনাটা জানি না, তবে ছাত্রদল সভাপতি যে অভিযোগটা তুলেছেন, এই ধরনের অভিযোগ যদি দলের ভিতরে তুলতে থাকেন তাহলে একটা গণতন্ত্র আমরা আশা করতে পারি, কারণ আমরা ইতিপূর্বে এ ধরনের অভিযোগ কাউকে দেখিনি। আমরা যেমনটি বলছিলাম যে জনাব হাসান মাহমুদ, যে কিনা তুখুর ছাত্রনেতা ছিলেন যুবদল, পরবর্তীতে এখন কেন্দ্রীয় কমিটির সদস্য, উনিও একটা পোস্টের মাধ্যমে বলেছেন যে যুবরাজদের নির্বাচন কেমন হলো, অর্থাৎ উনি বিসিবির নির্বাচনটাই ইঙ্গিত করেছেন। আসলে এই বিসিবি নির্বাচনে যারা মেম্বার হয়েছেন তাদের তো হওয়ার কথা ছিল এই ৬ বিভাগের ৬ ছাত্রদল সভাপতি বা যুবদলের সভাপতি তাদেরকে, কিন্তু তাদেরকে না করে সরকার তাদের মন্ত্রীদের ছেলেদেরকে এখানে ঠাঁই দিয়েছেন, যেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং আমরা দেখলাম যে ওখানে বেশ কিছু মানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দলের নেতাকর্মী ঠাঁই পেয়েছেন। যেমন আমি যদি বলতে চাই যে বরিশালের একজন তথাকথিত লোক, যে কিনা বরিশালের আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশনও কিনেছিলেন, তার মতো একজন ব্যক্তিও এই নির্বাচনে ঠাঁই পেয়েছেন বরিশালের প্রতিনিধি হিসাবে। আমরা ধিক্কার জানাই। আমরা চাই যে দলের মধ্যে গণতন্ত্র আসুক এবং একটি সঠিক নির্বাচনের মাধ্যমে প্রকৃতপক্ষে যারা বিসিবি বা ক্রিকেট প্রেমী তাদেরকে নির্বাচিত করা হোক। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরুব আলী, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম যে মডেল বাঁধন, যে কিনা জুলাই যোদ্ধা, উনি একটি কথা বলেছেন যে বিয়ের জন্য পাত্র দেখতে যেয়ে পাত্র ভেঙে গেছে, অর্থাৎ পাত্র মাও তাকে পছন্দ করেছিল কিন্তু পাত্র ভেঙে গেছে। মানে ওনার কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল, একটি সন্তানও আছে। আমরা বুঝতে পারছি না যে মডেলদের বিয়ে টেকে না কেন। আমি যদি বলি, ধরো হিল্লুল তিন্নির কথা, এই তিন্নির বাচ্চা আমার বাচ্চার সাথে পড়তো বিএম স্কুলে, আমরা দেখলাম যে তিন্নির বিয়েটাও টিকলো না। হিল্লুল পরবর্তীতে আরেক মডেলকে বিয়ে করে বর্তমানে আমেরিকা প্রবাসী। তোমার কাছে আমার প্রশ্ন যে এই মডেলদের বিয়েগুলি কেন টিকে না? আমি একজনের উপর একজন খুলে ঢুকছি, যেটা দেখছি সেটা বলবো না। সেটা আমাদের অত্যন্ত জনপ্রিয় আরেক নায়িকার নাম আমি বলেছিলাম, এবং আরেকজন বিখ্যাত নায়ক। যে মুহূর্তটা দেখছি আমার মুখ ফসকে বলে ফেলছিলাম একটা কথা, যে তুমি না
ওর গার্লফ্রেন্ড না বিয়ে করছো কি জানি সে বল, কিন্তু আমি একজনের উপর একজন শুয়ে স্ক্রিপ্ট শিখি নাই। মডেল বা মিডিয়া ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আসলে মডেল ও মিডিয়া জগতে কাজ করার ক্ষেত্রে কাজের সময়সূচি অনিয়মিত হয়, যা মাঝে সাঝে ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তাছাড়া তাদের জীবন সবসময় জনসাধারণের নজরে থাকে, যার কারণে সম্পর্কের উপর বাড়তি চাপ তৈরি হয়। সামাজিক দৃষ্টিভঙ্গি একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে ডিভোর্সি মা বা সন্তানদের ক্ষেত্রে, যদিও এখন অনেকেই এই ধরনের স্টিরিওটাইপ ভাঙছেন। আপনার কি মনে হয় এই পেশায় থাকার কারণে পারস্পরিক বোঝাপড়ার অভাবটা বেশি হয়? আমার ধারণা যে এখানে মানে মডেলরা বা অভিনয় শিল্পীরা এরা মানে সংসারের প্রতি এদের দরদটা মানে আগ্রহটা কম থাকে, সময় কম দেয়, তারা ফোকাস করে তাদের মডেলিং বা তাদের কেরিয়ারের দিকে, যার কারণে ওরা সংসার করতে পারে না। আমার মনে হয় যেটা আর কি উভয় মানে এরকম অনেক প্রবলেম আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা একটা ভিডিও তো শুনলাম ইলোরা ঘরের একটা অভিযোগ যে সেখানে মডেলদের স্ক্যান্ডাল, মানে এই ধরনের মানে কারণেই তারা হয়তো তারা একটু স্বাধীন, কারণ তারা নিজেরা কাজ করে, নিজেরা উপার্জন করে, বিভিন্ন কারণ অবশ্যই এর মধ্যে আছে। তবে বিশেষ করে স্ক্যান্ডালগুলোই বেশি আমার কাছে মনে হচ্ছে, যে কারণেই তাদের বিয়ের ব্যাপারটা একটু মানে যাই হোক। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ ব্যাপারে আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম নূরজাহান বেগম মারা গেলেন একটি কুঠির ঘরে, যেখানে অন্ধকার এবং ময়লা, এবং আমরা শুনতে পেরেছি যে তার ফ্যামিলির সিজোফ্রিনিয়া রোগে আক্রান্ত, তার মেয়ে সিজোফ্রিনিয়া রোগে আক্রান্ত, যে কারণেই এ ধরনের মৃত্যুটা হয়েছে ওনার, কারণ ওনাকে কেউ টেক কেয়ার করেনি। এবং আমরা যদি দেখি যে সিডনিতে গত মাসে যে একটি খুন হয়েছে, বাবা তার 2 সন্তানকে খুন করেছে এবং পরবর্তীতে বিকেলে তার ওয়াইফকেও খুন করেছে, এবং এরপরে উনি পুলিশে ফোন দিয়ে নিজেই ধরা দিলেন। আমরা জানতে পেরেছি যে উনিও একটি জটিল মানসিক রোগে আক্রান্ত ছিল। আমার তোমার কাছে প্রশ্ন যে এ ধরনের জটিল মানসিক রোগ হলে পরিবারের অন্যান্য সদস্যদের কি আগায় আসা উচিত নয়, নাকি এ ধরনের যদি হয় মানে আগায় যদি না আসে, তাহলে এ ধরনের নির্মম ঘটনা হয়তো আরও ঘটতে পারে? তুমি কি বলবে এ ব্যাপারে? অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে 47 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসীকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। অবাক করা ব্যাপার হলো, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেই গত সোমবার সন্ধ্যায় পুলিশকে ফোন করে ঘরে 3 জনের মরদেহ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে 46 বছর বয়সী স্ত্রী এবং 12 ও 5 বছর বয়সী 2 ছেলের মরদেহ উদ্ধার করে। নিহত 2 শিশুই অটিজম বা বিকাশজনিত সমস্যায় ভুগছিল বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেন্ডেন্ট একদম ঠিক বলেছ। জটিল মানসিক রোগের ক্ষেত্রে পরিবারের সবারই সচেতনতা খুব জরুরি। অনেক সময় রোগী নিজেও বুঝতে পারে না যে তার অবস্থা খারাপ হচ্ছে, আর পারিবারিক সাপোর্ট না থাকলে এমন ঘটনা ঘটেই যেতে পারে। তাই পরিবারের সবাইকে নিয়মিত মনোবিদের সাথে যোগাযোগ রাখা, লক্ষণগুলো নজরদারি করা, আর প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মানে আমরা যেটা দেখলাম যে ওই সিডনির যে ভদ্রলোক তার 2 সন্তান সহ স্ত্রীকে খুন করলেন, উনি কিন্তু একটি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন উনি বাসায় ছিলেন। ওনার ওয়াইফ চাকরি করে ওনাকে মানে চালাতেন, কিন্তু উনি যখন ভালো হয়ে গেলেন তখন উনি আস্তে আস্তে এই রোগটায় আক্রান্ত হয়ে গেলেন দীর্ঘদিন ঘরে থাকার কারণে। এবং উনি একটা পর্যায়ে যে ওয়াইফ ওনাকে সাহায্য সহযোগিতা করেছে, ওনার চিকিৎসা খরচ জুগিয়েছে, সেই সন্তান সহ তার ওয়াইফকেই সে খুন করলো শুধুমাত্র এই মানসিক একটা জটিল রোগের কারণে। সুতরাং প্রত্যেকটা মানসিক রোগীর পাশেই তার আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছে, তাদেরকে আগায় আসা উচিত, তাদেরকে টেক কেয়ার করা উচিত। না হয় এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আরও ঘটতে পারে বা ঘটবে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।